রাইসার চুলের মুঠি ধরে ওর তলপেট বরাবর সজোরে একটা লাথি মারলাম। লাথি খেয়ে সোজা ফ্লোরের উপরে গিয়ে আছড়ে পড়ল। তারপর আবার চুলের মুঠিটা ধরে। এই জানোয়ারের বাচ্চা, এই সব কি? অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে আছি। যেই লোকটা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত আমায়, সে আজ আমার সাথে কুকুর বেড়ালের মতো আচরণ করছে। চুপ করে আছি। কিরে, কথা বলছিস না কেন? এই সব কি দেখলাম? কি বলছো তুমি উল্টোপাল্টা? কি সব দেখেছ? দাঁড়া, দেখাচ্ছি। পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিওটা প্লে করলাম। এই যে দেখ। ভিডিওটা দেখে আমার হুঁশেই উড়ে গেল। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলবো এরপর আমি? চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতো করে পানি ঝরে পড়ছে। কিরে, এখন কথা বলছিস না কেন? কিভাবে পারলি তুই রাইসা এমনটা করতে? আমি কি তোকে কম ভালোবেসেছিলাম যে তোর অন্য পুরুষের সাথে শুতে হবে? কথার উত্তর দে আমার। না হয় তোর শরীর থেকে আজকে আমি হাড্ডি মাংস আলাদা করে ফেলব। চুপ করে আছি। ওকে দেওয়ার মতন কোনো উত্তর আমার কাছে নেই। জানি না কোনো পাপের শাস্তি পাচ্ছি আমি। না, তোকে এভাবে হবে না। তোর পিঠ থেকে চামড়া তুলে ফেললে তারপর গিয়ে তুই মুখ খুলবি। কোমর থেকে বেল্টটা খুলে মারতে শুরু করলাম রাইসাকে। মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলেছি, তাও মুখ খুলছে না। চুপচাপ মার খেয়ে ফ্লোরে পড়ে আছে। ভাবতেই অবাক লাগছে, সে আমার অফিসের কলিগ রাফসানের সাথে। ছি, ভাবতেই ঘৃণা ধরে যাচ্ছে নিজের উপরে। এমন একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করলাম, যে কিনা স্বামী থাকা সত্ত্বেও অন্য লোকের কাছে নিজের শরীর বিলিয়ে দেয়। মার খেয়ে ফ্লোরের উপরে পড়ে আছে রাইসা। বেল্টটা কোমরে গুজে নিয়ে বের হয়ে গেলাম রুম থেকে। ধুর, ফোনটা রুমেই ফেলে রেখে চলে এসেছি। আবার রুমে গেলাম ফোনটা আনার জন্য। গিয়ে দেখি তখনও ফ্লোরের উপরে জোড়সড় হয়ে পড়ে আছে মেয়েটা। ওকে দেখে কোথায় মায়া হবার কথা, কিন্তু উল্টো রাগ উঠে গেল আবার। ডানে বামে না তাকিয়ে আবার একটা লাথি মারলাম ওর মুখের মধ্যে। এই অসতী, তোর মতো মেয়ে মরে যাওয়াই ভালো। এটা বলে ঘরে থেকে বের হয়ে আসলাম। আমার চোখ জোড়াও ভিজে গিয়েছে। না, এখন গিয়ে ব্রিজের উপরে বসে বসে স্মোক করব। আজ আমার দুনিয়া তার উল্টো রূপ দেখিয়েছে। আমিও আবার পাল্টে যাব আগের মতন। ভালো থাকা দায় পড়েছে দুনিয়ায়। টাকা পয়সা যার আছে সে মানুষ। টাকা পয়সা এবং ভালো পজিশন যার আছে সে পুরুষ। আর যে নারীকে খাটে নিয়ে যেতে পারবে সে বীর পুরুষ। বাস্তবতা কি এটাই? ব্রিজের উপরে বসে বসে একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি আর ভাবছি, কিভাবে পারল সে আমায় ধোঁকা দিতে? এতটা ভালোবাসার পরেও কিভাবে মানুষ অন্য পুরুষের সাথে সঙ্গম করতে লিপ্ত হয়? না, আসলে আমার মধ্যেই কমতি ছিল। তা না হলে সে অন্য পুরুষের কাছে কখনোই যেত না। ওকে, ঠিক আছে। আমার মধ্যে যেহেতু কমতি, তাহলে আমিই তোমাকে ছেড়ে দিব। রাত 11টা বাজে। এখনো আমি ব্রিজের উপরে বসে আছি। না, এবার বাসায় যাওয়া উচিত। বাসার দিকে রওনা দিলাম। চলেন, যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আছি বরাবরের মতন আকাশ মাহমুদ। পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র কর্মকর্তা হিসেবে জব করছি। চাকরির জন্য বউ নিয়ে আলাদা বাসায় থাকি। বাকি পরিচয় গল্পের মাঝে পেয়ে যাবেন। কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেছি। বাসায় পৌঁছে দেখি রাইসা তখনও সেই রকম ভাবেই ফ্লোরে পড়ে আছে। আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। এটা দেখে তো আমার হুঁশেই উড়ে গেছে।
আল্লাহ, মেয়েটার কিছু হয়ে গেল না তো? এই রাইসা, রাইসা। কোনো সারা শব্দ নাই। এই রাইসা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? মেয়েটা উপড়ে পড়ে আছে ফ্লোরে। তাই বুঝাই যাচ্ছে না যে এত রক্ত কোথা থেকে বের হচ্ছে। ওকে ধরে ঘোরাতেই চোখটা কপালে উঠে গিয়েছে আমার। ওর ঠোঁট কেটে রক্ত পড়ছে। এটা দেখে কলিজাটা মোচড় মেরে উঠেছে আমার। যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম তাকে এইভাবে মারলাম আমি। তখন লাথিটা বেশি জোরে লেগে গেছে হয়তো। কিন্তু সেই সময় আমার কোনো হিতাহিতজ্ঞান ছিল না যে আমি ওর কোথায় মেরেছি। ওর এই অবস্থা দেখে সমস্ত রাগ মিনিটের মধ্যেই উধাও হয়ে গেল। ভুলে গেলাম সমস্ত কিছু। মেয়েটাকে বেরেহেমভাবে মেরে এখন আবার মায়া কান্না কাঁদছি। রাইসাকে কোলে করে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আর ডক্টরকে ফোন করে আসতে বললাম। আমার পার্সোনাল ডক্টর তিনি। ডক্টর এসে চেক আপ করল। এই যে আকাশ, বউকে কেউ এভাবে মারে? এখন বিয়ে করেছ, নিজেকে তো একটু কন্ট্রোল করো। মেয়েটা অতিরিক্ত চাপ সামলাতে না পেরে সেন্সলেস হয়ে গিয়েছে। আসলে আমার ভুল হয়ে গিয়েছে। সামনে থেকে এমনটা আর হবে না। একটু মাথায় রেখো। আর শুনো, কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলা ওকে খাইয়ে দিবে। আবার দেখো, খালি পেটে যেন খাইয়ে দিও না। ঠিক আছে ডক্টর। কিন্তু ওর তো এখনো জ্ঞানেই ফিরে আসেনি। ওটা নিয়ে টেনশন করো না, সে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এবার আমি চললাম। আর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করো তুমি। আচ্ছা ডক্টর। ডক্টর সাহেব চলে গেলেন। আমি বসে বসে অপেক্ষা করছি মেয়েটার কখন গো ফিরবে। ইস, একদম বাচ্চা মেয়ের মতো লাগছে রাইসাকে। না হোকে আমার এভাবে মারা উচিত হয়নি। এসব নিয়ে ভাবছি, তখনই রাইসার জ্ঞান ফিরে আসে। এই তোমার কেমন লাগছে এখন? নজরটা অন্যদিকে ফিরিয়ে রেখেছি। ওর মুখোমুখি হবার সাহস নেই আমার। নষ্টার খেতাব পেয়ে গেছি আমি। শরীরে সিলমোহর লেগে গিয়েছে আমার। এত কিছুর পরে কিভাবে ওর মুখোমুখি হব আমি? এই রাইসা, কথা বলছো না কেন? প্লিজ কথা বলো। বলে মেয়েটাকে জড়িয়ে ধরলাম নিজের বাহুডোরে। মেয়েটার গরম নিঃশ্বাস একদম আমার বুকের উপরে এসে পড়ছে। কলিজা, আমার ভুল হয়ে গিয়েছে। তোমাকে এইভাবে মারা আমার উচিত হয়নি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আকাশ, প্লিজ এভাবে বলো না। তোমার কাছে সারা জীবনের জন্য ছোট হয়ে গিয়েছি আমি। যেখানে আমি মাফ চাইব তোমার কাছে, সেখানে তুমি মাফ চাচ্ছ? চাচ্ছি, কোনো সমস্যা? আমার বউ, আমি মাফ চাইব, আমি কাছে টানব। আমিই সমস্ত কিছু করব। আকাশ, টপিক পরিবর্তন করতে চাইছ তুমি? আমার মতো নষ্টা মেয়ের সাথে এমন এই হওয়া উচিত? একদম বেশ করেছ আমায় মেরে। মার কম হয়ে গিয়েছে, আরও মারার দরকার ছিল। প্লিজ রাইসা, এই সব ভুলে যাও। আর আমিও ভুলে যেতে চাই সমস্ত কিছু। আমি চাই সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে তোমার সাথে। আমি আর মনে রাখতে চাই না এমন জঘন্য অতীত। তুমি চাইলে ভুলতে পারবে, কিন্তু আমি পারব না। সারা জীবন তোমার কাছে মাথা নিচু হয়ে থাকতে হবে আমার। রাইসা, এভাবে বলো না প্লিজ। আমি সত্যিই ভুলে যেতে চাই। আচ্ছা, এখন এইসব বাদ। দেখি তোমার কোথায় কোথায় লেগেছে। আমি সব জায়গায় পাপ্পি দিয়ে দিচ্ছি। দেখবে ব্যথা কমে যাবে। দরকার নেই তার। এই মেয়ে বেশি কথা বলবে না, একমত বলে দিলাম। চুপচাপ থাকো, না হয় কিন্তু খারাপ হবে। খারাপ আর কি হবে, আবার মারবে আর কি? না, বুঝেছি,
তুমি আমায় শান্তি মতন আদর করতে দিবে না। থাকো, আমি চলে যাচ্ছি। এই না, না, যেও না প্লিজ। তোমার যা ইচ্ছে হয় করো। এবার আর কোনো রিপ্লাই করলাম না। যা ইচ্ছে হয় করুক, না হয় আবার রাগ করে ঘর থেকে বের হয়ে যাবে। একদম চুপচাপ থাকো। ওর কেটে যাওয়া ঠোঁটটার মাঝে হালকা করে চুমু একে দিলাম। একদম শিউরে উঠল মেয়েটা। তারপর ওর তলপেটে যেখানে লাথি মরেছিলাম শাড়িটা সরিয়ে তলপেটেও একটা চুম একে দিলাম। তারপর এক এক করে সমস্ত জায়গায় চুমু একে দিলাম, যেখানে যেখানে সে ব্যথা পেয়েছে। আচ্ছা শুনো, তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। তোমায় খাইয়ে দিতে হবে, না হয় আবার ডক্টর যেই ওষুধ দিয়ে গেছে সেগুলো খাওয়াতে পারবো না। খাবার আনতে চলে গেলাম। চুপচাপ বসে বসে আছি আর লোকটার ধৈর্য দেখছি। একটা মানুষ কতটা ভালো হলে এত কিছুর পরেও ভালো ব্যবহার করতে পারে, সেটা ওকে না দেখলে কখনোই জানতাম না। ওর জায়গায় আমি হলে ওকে ছেড়ে অনেক আগেই চলে যেতাম। না, এই মানুষটা আমাকে মেরে ফেললেও ওকে ছেড়ে কখনো আলাদা হব না। দরকার হয় সে আমার প্রাণ নিয়ে নেবে। এসব ভাবছি তখনই আকাশ খাবার নিয়ে আসে। এই যে করো, আমি খাইয়ে দিচ্ছি। পুরোটা খাবার সে আমায় নিজ হাতে খাইয়ে দিয়েছে। সে আমায় খাইয়ে দিয়ে আমায় পাঁচকোল করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এই যে তুমি খাবে না? না, আজ আর খাবো না। আমায় খাইয়ে দিয়ে তুমি খাবে না, এটা কেমন কথা? কেমন কথা আবার? খাবো না মানে খাবো না। কাউকে খুব কষ্ট দিয়েছি আর কষ্ট পেয়েছিও। এত কিছুর পর খাওয়া আর গলা দিয়ে যাবে না। কি বলবো, কিছুই বলার ভাষা নেই আমার। লোকটাকে হয়তো খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি। না, আর না, ওকে আর কখনো কষ্ট পেতে দিব না আমি। দরকার হয় নিজে কষ্ট পাব, তাও লোকটার মুখে হাসি ফুটিয়ে রাখব আমি। এই যে আমি তো তোমায় জড়িয়ে ধরেছি, কিন্তু তুমি ধরবে না? ধরব তো। তারপর আমিও ওকে জড়িয়ে ধরলাম। একদম ওর বুকের মাঝে মাথা গুজে দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আচ্ছা রাইসা, তোমায় একটা কথা বলি? বলো। প্লিজ, আজকের কথাগুলো এখানেই ভুলে যাও। রাত গেওই তো বাত গেওই। এরপর আর কখনো এমন কিছু করিও না, যাতে করে আমার কলিজায় আঘাত লাগে। না, আর কখনো তোমাকে কষ্ট দিব না, আমার লক্ষ্মী কলিজাটা। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। এভাবেই দিন কাটছিল। মেয়েটা খুব ভালোবাসে আমায়, খুব কেয়ার করে। আগের থেকেও আমার দেখাশোনার মান বাড়িয়ে দিয়েছে। হয়তো সে সেদিনের বিষয়টার জন্য এখনো নিজেকে দোষারোপ করে বা অনুতপ্ত। যাক, আমিও ভুলে গিয়েছি সমস্তটা। মানুষ মাত্রই ভুল। একদিন বিকেলে বেলায় অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম। রাস্তায় একটা বাচ্চা ফুল বিক্রি করছিল। বাচ্চাটার থেকে সবগুলো ফুল কিনে নিলাম, কারণ আমার বউ রানীর ফুল খুব পছন্দ। গাড়িটা ঘরের সামনে পার্কে করে যখনই বাসায় প্রবেশ করব তখনই একজোড়া জুতা দেখতে পেলাম, যেটা কোনো মেয়ের না, দেখেই বোঝা যাচ্ছে। তার মানে বাসায় কোনো পুরুষ মানুষ এসেছে। কিন্তু জুতোগুলো আমার খুব পরিচিত মনে হচ্ছে। দেমাগে একটু জোর দিতেই পরিষ্কার মনে পড়ল জুতাগুলো কার। জুতাগুলো রাফসানের। তার মানে রাইসা আবার রাফসানের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। নিজেকে আর সংযত রাখতে পারলাম না। মেজাজ পুরো মাথায় উঠে গেছে। না, আজকে 2 জানুয়ারকে নিজের হাতে খুন করব। যদি উল্টোপাল্টা কিছু দেখি। আর আমি এটাই ভেবে পাচ্ছি না, রাফসান আমার আগে কিভাবে আসলো।
অফিস শেষ করে সবার আগে তো আমি ঘরে এসেছি। দরজা খোলা ছিল। শরীরের সমস্ত রক্ত যেন মাথায় উঠে গেছে। তারপর জুতাটা বাহিরে রেখে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে যা দেখলাম, একদম রক্ত উঠে গেছে মাথায়। রাইসা আর রাফসান একে অপরের পাশাপাশি বসে আছে, আর রাফসান রাইসার হাত ধরার চেষ্টা করছে। আমাকে দেখতে পেয়ে দুজনেই উঠে দাঁড়িয়ে গেল। রাইসা, কি হচ্ছিল এখানে? অসহায় চোখে তাকিয়ে আছি আকাশের দিকে। কিছু বলার মতন ভাষা নেই আমার। কি বলবো আমি এখন? আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। কিরে, কথা বলছিস না কেন? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে এত কিছুর পরেও তোর মধ্যে পরিবর্তন আসলো না। আমি মনে করেছিলাম সেদিনের পর তুই আর কোনো দিন এমন ধারা ভুল করবি না, কিন্তু না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আজ না আসলে তো কখনো দেখতেই পেতাম না যে আমার অনুপস্থিতিতে তোরা এই সব করিস। কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম রাইসার গালে। এই কুকুরের বাচ্চা, তোর কয়জন লাগে? আমাকে দিয়ে হয় না যে রাফসানের সাথে তোর অবৈধ মেলামেশা করতে হবে? আকাশ, তুই কিন্তু ভুল বুঝছিস। আর তুই রাইসাকে মারতে পারিস না এভাবে। এই জানোয়ারের বাচ্চা, একদম চুপ থাকবি। আমার বউ, আমি যেটা মনে চাই সেটা করব। তুই এখানে কথা বলার কে? আকাশের কথা শুনে রাফসান চুপ হয়ে যায়। দাঁড়া, তোর অবৈধ মেলামেশা করার এত শখা? তোর শখ আমি মেটাচ্ছি বলে কোমর থেকে বেলটা খুলে রাফসানের সামনেই রাইসাকে মারতে আরম্ভ করলাম। এমন সময় পিছন থেকে রাফসান আমাকে ধরে ফেলে। এই আকাশ, রাইসার গায়ে যদি আর একটা টাচ করিস তাহলে কিন্তু খারাপ হবে। রাফসানের কথা শুনে এবার একদম আগুন ধরে হেলো মাথায়। এই কুত্তা বাচ্চা, কি বললি তুই? খারাপ হবে? খারাপের কি দেখেছিস তুই এখনো? এবার দেখবি বলে রাইসাকে ছেড়ে রাফসানকে মারতে আরম্ভ করলাম। বুকের মধ্যে সজোরে লাথি দিয়ে ফ্লোরের উপরে ফেলে দিয়েছি কুকুরটাকে। কুকুরের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার বউয়ের হাত ধরিস? মারতে মারতে রাফসানের নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছি। আকাশের ফল কিন্তু ভালো হবে না। তুই কিন্তু এর জন্য কঠিন শাস্তি ভোগ করবি। জানোয়ারের বাচ্চা, কিসের ফল রে? তুই আজকে এখান থেকে জীবিত বের হতে পারলে তো আমার কিছু করবি। মারতে মারতে হাত পা ফাটিয়ে ফেলেছি রাফসানের, কিন্তু না, মন ভরছে না। তোর সমাধি এখানেই করব আমি আজ। বেল দিয়ে মেরে তোর কিচ্ছু হবে না। দৌড়ে গিয়ে বারান্দা থেকে রডের টুকরোটা নিয়ে আসলাম। আজকে মেরাই ফেলব জানোয়ারটাকে। এক বাড়ি দিয়েই মাথার মগজ বের করে ফেলব। রডটা দিয়ে যখনই বাড়ি মারতে যাব ঠিক তখনই রাইসা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফেলে। আকাশ, প্লিজ উনাকে আর মেরো না। উনি মরে যাবে তো। প্লিজ উনাকে ছেড়ে দাও। দরকার হয় তুমি উনার বদলে আমাকে মেরে ফেলো। বাহহ, কি মায়া প্রেমিকের জন্য। প্রেমিককে মারছি বলে খুব কষ্ট হচ্ছে, তাই না? তাহলে ভাব আমার কেমন কষ্ট হচ্ছে। আর ওকে তো আমি আজ এখানেই মেরে ফেলব। প্লিজ কলিজা, তুমি এমনটা করো না। এই পতিতার বাচ্চা, আমি কি করব সেটা আমার উপরে ছেড়ে দে। আর তুই এখন আমাকে ছাড়, না হয় কিন্তু এর ফল ভালো হবে না। না, আমি তোমায় ছাড়ব না। তোমার যা করার আমার সাথে করো। হে আল্লাহ, কি করব আমি এখন? আমি যে আর পারছি না। আকাশ জোরাজুরি করছে ছুটার জন্য। ওর শক্তির সাথে পেরে উঠতে পারছি না, তাও নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে জড়িয়ে ধরে আছি। কুত্তার বাচ্চা, তোকে ছাড়তে বলেছি।
না হয় আজকে ওর জায়গায় তোকে মেরে ফেলব। হ্যাঁ তাই করো কলিজা, উনার জায়গায় আমাকে মেরে ফেলো। না, এভাবে হবে না। চুলের মুঠি ধরে পিছন দিকে হেঁচকা টান দিতেই রাইসা আমাকে ছেড়ে দিল। তখনই ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। রাফসান কুকুরের বাচ্চা, এখন তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? বলে ওর পায়ের মধ্যে সজোরে একটা বাড়ি মারলাম রডটা দিয়ে। মাগো বলে ষাঁড়ের মতন করে চেঁচিয়ে উঠল ব্যথায়। তারপর সেমভাবে আরেক পায়ের মধ্যে বাড়ি মারলাম। মটম একটা আওয়াজ আসলো কানে। তার মানে পায়ের হাড্ডি শেষ। আকাশ, প্লিজ আমায় ছেড়ে দে। আমি তোর কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। আমি আর কোনো দিন ও তোর চোখের সামনে আসব না। প্লিজ আমায় মারিস না। আমার প্রাণটা ভিক্ষা দে। কেন এখন কেন? আমার যে ক্ষতি করেছিস তার ভরণপোষণ কে দেবে? বিশ্বাস কর, আমি এমন কিছুই করিনি যাতে করে তোর ক্ষতি হয়। হ্যাঁ, আমি ভিডিও দেখেছি। আমাকে আর ধাঁধা পড়াতে হবে না। তোর কোনো মাফ নাই। আকাশ, তোর পায়ে পড়ি। আর কোনো দিন তোদের মাঝে আসব না। এবারের মতন মাফ করে দে। রাফসান বলতে বলতে কান্না করে দিয়েছে। রাফসানের কান্না দেখে আকাশের মায়া লেগে যায়। আচ্ছা যা, এবারের জন্য মাফ করে দিলাম। খালি বন্ধু দেখে একবার সুযোগ দিয়েছি, না হয় সেটাও দিতাম না। যা, দূর হয়ে যা। এরপর যেন আমার চোখের সামনে আর না দেখি তোকে। রাফসান মাটি থেকে উঠে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে আকাশের ঘর থেকে বের হয়ে যায়। রাইসা এখনো ফ্লোরের উপরে পড়ে আছে আর অঝরে কান্না করতেছে। একটাকে তো মারতে মারতে ছেড়ে দিলাম, কিন্তু তোকে ছাড়ব না। তোর শরীরের চাহিদা বেড়েছে, তাই না? যে অন্য পুরুষের সাথে সঙ্গম করিস। দাঁড়া, এবার তোর চাহিদা আমি মেটাচ্ছি বলে চুলের মুঠিটা ধরে টেনে টেনে বিছানার কাছে নিয়ে গেলাম। তারপর ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলে দিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়লাম। ওর সারা শরীরে নখ দিয়ে আঁচড়েছি। মনে হয় যেন কোনো হিংস্র পশুর কবলে পড়েছিল। শরীরটা নিংড়ে নিংড়ে ভোগ করে বিছানার উপরে ফেলে রেখেছি রাইসাকে। মেয়েটা খুব কাঁদছিল, কিন্তু আমার মনে বিন্দু পরিমাণ মায়া হয়নি ছলনাময়ীর জন্য। তারপর উঠে ঘরের বাহিরে চলে আসলাম। এসেই সিগারেট ধরিয়েছি। আকাশের ভয়ঙ্কর রূপটা এখনো আমার চোখের সামনে ভাসছে। জানি সে খুব কষ্ট পেয়েছে। আমি তাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, যার জন্য সে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটা জিনিস ভাবতে অবাক লাগছে, যেই আকাশ আমাকে চুমু খেতে পর্যন্ত অনুমতি নিত, সে আজ শরীরটাকে নরপশুর মতন করে ভোগ করল। চোখ জোড়া যেন কোনো প্রবাহমান ঝর্ণার সাথে কন্ট্রাক্ট করেছে, থামতেই চাইছে না। অঝরে পানি ঝরছে চোখ দিয়ে। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছি, কিন্তু চোখজোড়া ভিজে চুপচুপ হয়ে আছে। খালি একটা জিনিস এই মাথায় ঘুরছে, যার উপরে আমি ছাড়া কারোর অধিকার ছিল না। সে অন্য পুরুষের সাথে। তবে মেয়েটাকে আজ খুব কেঁদেছে। এমনভাবে ওকে নিজের করেছি। কোনো মানুষ হয়তো পতিতার সাথেও এইরূপ আচরণ করবে না, যেই রূপ আমি করেছি। পুরো এক প্যাকেট সিগারেট শেষ করেছি এক জায়গার মধ্যে। পরে ঘরে গিয়ে দেখি রাইসা এখনো সেভাবেই পড়ে আছে বিছানার উপরে। কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যাচ্ছে। নষ্ট শরীরটাকে দেখেই আবার রাগ উঠে গেল। আবার ঝাঁপিয়ে পড়লাম ওর উপরে। মেয়েটা তখনও চুপচাই হয়ে আছে, কোনো শব্দ করেনি। একটু পর ওকে ছেড়ে উঠে পারলাম। এই ধোঁকাবাজ, বিছানা ছেড়ে উঠো। বিছানা থেকে উঠতে যাব,
কিন্তু কোনোভাবেই শক্তি জোগাতে পারছি না। কারণ আকাশ একে একে 2 বার আমার সাথে। তাও কোনো রকমে উঠে দাঁড়ালাম। যা এবার গিয়ে গোসল করে আয়। আর শোন, আজ থেকে তৈরি থাকবি, যে কোনো সময় তোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব। আর ইচ্ছে করছে তোকে তালাক দিয়ে দিতে, কিন্তু দিব না। কেন জানিস? জানিস না, কারণ তুই আমাকে যা কষ্ট দিয়েছিস, তার সবটাই আমি তোকে ফিরিয়ে দিব। তোর সামনে অন্য মেয়ে নিয়ে ঘরে উঠব। শুনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কি আর ফিডব্যাক দিব ওর কথায়? যা ইচ্ছে হয় করুক। বিয়ে হয়েছে ওর সাথে আমার। এখন যদি 1012 আমাকে কাছে টানতে চায়, তাহলেও বাধা দেওয়ার মতন কোনো সামর্থ্য নেই আমার। কিন্তু শেষের কথাটা ধারালো তীরের মতন গিয়ে সোজা বুকে লেগেছে। আল্লাহ সে যদি আমায় ছেড়ে দেয়, তাহলে আমি কোথায় যাব? যা এবার গিয়ে গোসল করে আয়। আমি অপেক্ষা করছি। কাপড় চোপড় নিয়ে গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে এসে দেখি আকাশ বারান্দায় দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে একদম। ওর কান্না দেখে নিজেরও কান্না চলে এসেছে। এখন না পারবো ওর কাছে যেতে, না পারবো ওকে সান্ত্বনা দিতে। ইচ্ছে করছে একদম জীবনটা দিয়ে দেই। না, এত কিছু ভাবলে চলবে না। ভেজা কাপড়গুলো নেড়ে দিয়ে পিছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আর হু হু করে কেঁদে দিয়েছি। ওর কান্না দেখে ভিতরটা একদম ফেটে যাচ্ছে। কিরে, জড়িয়ে ধরলি কেন? আর নেকা কান্নাই বা কেন কাঁদছিস? আকাশ, জানি না কবে এসব কিছু থেকে মুক্তি পাব, কিন্তু বিশ্বাস করো, তুমি যেমনটা ভেবেছ বা দেখেছ, সেসব কিছুর সাথেই আমি জড়িত নাই। থাক, হয়েছে, বাদ দে এগুলা এখন। আমার আর ভালো লাগছে না এসব। চোখের পানিগুলো মুছে নিলাম। কি আর করব? কপালে লেখা থাকলে কে পাল্টাবে সেই লিখন? আচ্ছা, বাদ দিয়েছি, কিন্তু প্লিজ তুমি কষ্ট পেও না। কষ্ট দিয়ে যদি বলিস কষ্ট না পেতে, তাহলে কি আর বলার থাকে? আমারটা তো মন না পাথর, তাই না? কলিজা ও কলিজা, এভাবে বলো না প্লিজ। আমি আর কোনো দিন তোমায় কষ্ট দিব না। থাক না এসব কথা। আগের বারও একই কথা বলেছিস, কিন্তু তাও দিয়েছিস। এসব কথার এখন আর কোনো ভিত্তি নেই। আমি জানি খুব অভিমান জমেছে তোমার মনে আমাকে নিয়ে। দাও, আমি সব দূর করে দিচ্ছি। পারবি না দূর করতে? তোর সাধ্যের বাহিরে এখন সমস্ত কিছু। না, আমি পারব, তুমি একটু চুপচাপ থাকো। বলে ওর কপালে ঠোঁটে পাগলের মতো চুমু খেতে থাকলাম। কিন্তু লোকটার কোনো রেসপন্স নাই। এই হয়েছে, ছাড় তো, এসব আর ভালো লাগছে না। তুই এইসব মায়া করে আমাকে আর ভোলাতে পারবি না। আজ থেকে আমি একা। আমার আর কেউ নাই। সবাই মরে গেছে বলে রুমে চলে আসলাম। অফিস থেকে এসে আর কিছুই খাইনি। রাত 11টা বাজে, খাওয়ার মতন মন মানসিকতা নাই। তাই না খেয়েই শুয়ে পড়লাম। রাইসাও আমার পাশে এসে শুয়েছে। মেয়েটাও হয়তো আমার মতন কিছুই খায়নি, তবে একবার বলেছিল আমায় খেয়ে নিতে। পরে না করে দেওয়ায় আর জোর করেনি। অপর পাশ ফিরে শুয়ে শুয়ে বালিশ ভিজাচ্ছি। মেয়েটাও কান্না করছে। সেটা ওর ফোফানির শব্দ শুনেই বুঝে গেলাম। কত সুন্দর সংসার ছিল দুজনের, কতটা ভালোবাসা ছিল দুজনের মাঝে। আগে রাইসার সাথে কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ছে। এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। ভোরবেলায় ঘুম ভাঙ্গে ফোনের আওয়াজে। কেউ হয়তো কল দিয়েছে। বিছানার পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখলাম অচেনা একটা নাম্বার।
রিসিভ করে সালাম দিলাম, কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর আসলো না। খালি হাসির আওয়াজ আসছে। কে ভাই, আপনি কথা বলছেন না কেন? আর নিজের পরিচয় দেন, না হয় ফোন কেটে দিলাম। আরে আরে মিস্টার আকাশ, এত তাড়াহুড়ো কিসের? ওয়েট, বলছি। কেমন লেগেছে ভিডিওটা? এই তুই কে? তার পরিচয় দে। আর তুই এইসব কিভাবে জানিস? আমার পরিচয় তুই কখনোই পাবি না। আর শোন, তোর বউকে দিয়ে আমি মার্কেট কাঁপাবো, এমন অবস্থা করব তোর, সেটা তুই নিজেও কল্পনা করতে পারবি না। এক নামে তোকে সবাই চিনবে, যে আইটেম গার্লের জামাই। এই কুত্তা বাচ্চা কে তুই? জার্জের বাচ্চা, নিজের পরিচয় দে। টুট টুট, লাইন কেটে দিয়েছে। রাগের চোটে ফোনটা দেওয়ালের মধ্যে ফিক্কা মারে। এই রাইসা কই তুই? পাশে ফিরে দেখি রাইসাও নাই। সেও কোথায় চলে গিয়েছে। মাথাটা ভো ভো করে ঘুরছে। কি হচ্ছে কি এই সব? কে এই ব্যক্তি, যে আমার ক্ষতি করতে চায়? আচ্ছা, সেটা নিয়ে না হয় পরে ভাবা যাবে, কিন্তু রাইসা কোথায়, সেটা আগে খোঁজ করি। বিছানা ছেড়ে উঠেই পড়লাম। সারা বাড়ি খোঁজ করলাম, কিন্তু রাইসা কোথাও নেই। শেষমেশ বারান্দায় গিয়ে দেখি, সেখানে দাঁড়িয়ে আছে। এই মেয়ে, এত সকালে বারান্দায় কি করিস? এমনি দাঁড়িয়ে আছি। এমনি কেন দাঁড়িয়ে আছিস? সকাল সকাল বারান্দায় তোর কি কাজ? কোনো কাজ নেই তো, এমনিতেই দাঁড়িয়ে আছি। না, কোনো একটা তো কারণ আছে। না হয় তুই এত সকাল সকাল বিছানা ছেড়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতি না। বিশ্বাস করো, এমনিতেই এসে দাঁড়িয়ে আছি, কোনো কারণ নেই। ওকে, যা গিয়ে নাস্তা বানা। আচ্ছা, যাচ্ছি। কিন্তু তোমার কি হয়েছে? এত রেগে আছো কেন তুমি? এই বেশি বকবক করবি না। যা বলেছি, গিয়ে সেটা কর। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কিচেন রুমে এসে নাস্তা বানানোর সামগ্রী রেডি করছি। কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না। সকাল সকাল আবার ওর কি হলো? এত রেগে আছে কেন সে? কিছু কি হয়েছে নাকি আবার নতুন করে? হে আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। লোকটা যেন আমার দ্বারা আর কষ্ট না পায়। ওর কষ্ট যে আমারও সহ্য হয় না। রুমে এসে বসে আছি। মেজাজ পুরো খারাপ হয়ে আছে। লোকটা কে হতে পারে, যে আমার ক্ষতি করতে চায়? আর রাইসাকে দিয়ে মার্কেট কাঁপাবে, এটার মানে কি? কার এমন বিশাল ক্ষতি করেছি, যে আমার সোনার সংসারটা এভাবে নষ্ট করতে চায়? আর এসবের সাথে কি রাইসা জড়িত নয় তো? হতেই পারে। যদি এইসব কিছুর সাথে রাইসা জড়িত থাকে, তাহলে ওর সাথে সম্পর্কের ইতি টানব। ফোনটা পার্ট পার্ট হয়ে খুলে মাটিতে পড়ে আছে। সেটাকে উঠিয়ে নিয়ে সবকিছু ঠিকঠাক মতো লাগিয়ে অন করলাম। একটু পর রাইসা নাস্তা নিয়ে আসলো। এই যে শোন। নাস্তা শেষ করে রেডি হয়ে নে। আমার সাথে অফিসে যেতে হবে তোকে। কেন? আমি অফিসে গিয়ে কি করব? আর আমি তোমার সাথে অফিসে গেলে ঘর সামলাবে কে? এই কুকুরের বাচ্চা, মুখের উপরে তর্ক করছিস মনে হয়। যেটা বলেছি সোজা গিয়ে সেটা কর, না হয় পিঠের চামড়া তুলে ফেলব। দরকার নেই তোর ঘরে থাকার। ঘরে থেকে নষ্টিফষ্টি করার জন্য। সেটা আর হবে না। ছি আকাশ, তুমি এসব কি বলছো? এই হয়েছে, থাক আর ভনিতা করতে হবে না। তুই কেমন আর তর চরিত্র কেমন, সেটা আমি ভিডিও দেখেই বুঝে নিয়েছি। আর সাধু সাজতেন হবে না। আকাশ, তুমি এভাবে বলতে পারলে আমায়?
যেসব আমি করিনি সেসব দোষ আমার উপরে চাপিয়ে দিল। দেখ, মেজাজ খারাপ করিস না। একবার বলেছি যে সাধু সাজতেন হবে না, আর কি বললি তোর উপরে দোষ চাপিয়ে দিচ্ছি? তাহলে কি ভিডিওটা মিথ্যা? চুপ করে আছি, কিছু বলার ভাষা নেই আমার। মানুষটাকে কিভাবে বিশ্বাস করাবো আমি, যে এসব কিছু আমি করিনি? শোন, তোর নীরবতাই প্রকাশ পাচ্ছে যে তুই কি করেছিস আর করিসনি। তোর মতো মেয়ের সাথে এখনো যে আমি সংসার করছি, সেটা তোর সৌভাগ্য। তোকে তো লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত। শুকরিয়া কর, আর বেশি কথা না বলে গিয়ে রেডি হয়ে নে। চুপচাপ নিচে চলে আসলাম। চোখ জোড়া যেন এখনই তার কার্যক্রম শুরু করে দিবে। হে আল্লাহ, কোনো পাপের শাস্তি দিচ্ছ তুমি আমায়? অন্যদিকে আকাশ নাস্তা করে রেডি হয়ে নিয়েছে। কিরে এই মেয়ে, তোর হয়নি এখনো? হা, আর 2 মিনিট। কোনো মতে শাড়িটা পেঁচিয়ে উপরে চলে গেলাম। হা হয়েছে, চলো। চুপচাপ দাঁড়িয়ে আছি রাইসাকে দেখে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ওকে দেখার পর। একদম পরীর মতন লাগছে রাইসাকে। আবার মেজাজও খারাপ হচ্ছে। এত সুন্দর করে শাড়ি কেন পরেছে সে? নৈশাক্ত হয়ে যাচ্ছি মেয়েটাকে দেখে। এই কি হলো, যাবে না? হা, যাব। কিন্তু তুই এত সুন্দর করে শাড়ি কেন পরেছিস? তোকে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। তাহলে অফিসের মানুষজনের কি হাল হবে? না সেখানে গিয়েও কাউকে পটাতে চাচ্ছিস? কোথায় সুন্দর লাগছে? কোনো মতে শাড়িটা পেঁচিয়েছি খালি গায়ে। আর কাকে পটাবো? আমার তো হাজবেন্ড আছে। এই হয়েছে, থাক থাক, আর পাম দিতে হবে না। দেখি চুপচাপ সামনে এসে দাঁড়া। চুপচাপ সামনে গিয়ে দাঁড়ালাম। আল্লাহ জানে কি করবে এখন। মারবে না তো আবার কোনো? রাইসা সামনে এসে দাঁড়াতেই ওকে টান দিয়ে নিজের বাহুডোরে নিয়ে নিলাম। নেশার মাত্রাটা আরও বেড়ে গিয়েছে। কোনো কথা ছাড়াই ওর উষ্ণ ঠোঁট জোড়া নিজের দখলে করে নিলাম। মেয়েটা আমার এমন আচরণ দেখে চোখগুলো বড় বড় করে ফেলেছে। একদম ইচ্ছে মতো স্বাদ নিয়েছি ওর ঠোঁটের, তাও ছাড়তে ইচ্ছে করছিল না। কিন্তু কি করব, অফিস টাইম যে হয়ে এসেছে। এই যা, তাড়াতাড়ি গিয়ে শাড়িটা চেঞ্জ করে আয়। অফিসে গিয়ে না হয় ঝামেলায় পড়তে হবে আবার। চুপচাপ চলে গেল লক্ষ্মী মেয়ের মতন। ওর কি যে হয় মাঝে মাঝে, কিছুই বুঝি না। খানিক্ষণ ভালো থাকে, খানিক্ষণ খারাপ। যা কোর কথা মতো শাড়িটা পাল্টে যাই, না হয় আবার রেগে যাবে। অন্য একটা শাড়ি পরে ওর কাছে গেলাম। হয়েছে এবার? হা, হয়েছে, কিন্তু এখনো কিউট লাগছে। কথাটা আস্তে করে বললাম। তাহলে এবার চলো। রাইসাকে নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে আসার পর সবাই হা করে রাইসার দিকে তাকিয়ে আছে। মনে হয় কোনো দিন মেয়ে দেখে নাই অফিসের কর্মচারীগুলা। জেদ উঠতেছে, তাও কিছু বললাম না, কারণ সব জায়গায় রিয়েক্ট করতে নেই। রাইসাকে নিয়ে কেবিনে চলে গেলাম। এই তুই কেবিনেই বসে থাকবি আমার সাথে? এখান থেকে এক পাও নড়াচড়া করবি না? কেবিনের বাহিরে তো ভুলেও যাবি না? আচ্ছা, তবে আকাশের মাথায় যে কি চলছে সেটা আল্লাহ ভালো জানেন। বাসা থেকে ধরে বেঁধে অফিসে নিয়ে আসলো। এখন দুপুরের খাবার রান্না করবে কে? ধুর, সেটা পরে দেখা যাবে। চুপচাপ বসে বসে কাজ দেখছি আমার বরের। কাজের চাপে ভুলেই গিয়েছি যে পাশে বউকে বসিয়ে রেখেছি। এক বসায় দুপুর হয়ে গিয়েছে।
রাইসাও আমার সাথে বসেছিল দুপুর পর্যন্ত। এই চলো ক্যান্টিনে খেতে যাব। তারপর দুজন মিলে ক্যান্টিনে চলে গেলাম। খাবার অর্ডার করেছি। একটু পর বয় এসে খাবার দিয়ে গেল। খাবার খাচ্ছি, তখনই আবার অচেনা একটা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা কেটে দিয়ে পাশে রেখে দিলাম। আবারও ফোন আসলো নাম্বারটা থেকে। তখনই হুট করে মনে পড়ল সকালের কথা। সেই লোকটা হবে হয়তো। এবার আর ফোনটা না কেটে রিসিভ করলাম। আমার সন্দেহ এই ঠিক। সেই লোকটা অন্য একটা নাম্বার থেকে ফোন করেছে। কিরে আকাশ মাহমুদ, ভয়ের চোটে বউকে সাথে করে অফিসে নিয়ে গেছিস? এই কুত্তা বাচ্চা, তুই আবার ফোন করেছিস? আর তুই জানলি কি করে যে বউকে অফিসে নিয়ে এসেছি? গালি শুনে রাইসা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শোন, তোর সব খবর আমার কাছে অটোমেটিক চলে আসে। তুই এখন কি করছিস সেটাও আমি বলে দিতে পারবো। তুই 1 মিনিট দাঁড়া, আমি একটু সাইডে গিয়ে তোর সাথে কথা বলছি। রাইসা, তুমি একটু বসো, আমি আসছি। ক্যান্টিনের একপাশে চলে গেলাম। এবার বল, কে তুই? আর আমার কাছে কি চাস? আমি তোর কাছে কিছুই চাই না, শুধু তোর ক্ষতি চাই। কিন্তু কেন? আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমার পিছনে লেগেছিস? তোর এই কেনর উত্তর জানতে হলে আমার সাথে এসে দেখা করতে হবে। তোর ঠিকানা বল, আমি তোর সাথে এখনই দেখা করতে চাই। কেন তুই আমার পিছনে লেগেছিস সেটা আমার জানতে হবে। ওকে একটা ঠিকানা টেক্সট করে দিচ্ছি, সেই ঠিকানা বরাবর চলে আয়। আর শোন, তুই একাই আসবি, সাথে কাউকে আনবি না। না হয় কিন্তু তোর কি ক্ষতি করে বসব সেটা তুই নিজেও কল্পনা করতে পারবি না। ওকে, আমি একাই আসব, সাথে কেউ আসবে না। একটু পর সেই নাম্বারটা থেকে একটা টেক্সট আসলো। একটা জায়গায় ঠিকানা টেক্সট করে দিয়েছে। রাইসা, তুমি আমার কেবিনে বসো, আমি একটা কাজে যাচ্ছি। কেবিন থেকে বের হবে না কিন্তু। আচ্ছা। রাইসাকে রেখে ঠিকানা মতন চলে গেলাম। ঠিকানা মতন যাওয়ার পর কাউকেই দেখতে পাচ্ছি না। আবার ফোনটা বেজে উঠল। কিরে, তুই এসেছিস? কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। পাবি। আমি যা বলি সেটা আগে মন দিয়ে শোন। সোজা হেঁটে সামনের দিকে এগোতে থাক। তারপর একটু সামনে এগুলেই দেখতে পাবি একটা 2 তালা বাড়ি। সোজা সেটার 2nd ফ্লোরে চলে আসবি। দরজা খোলাই থাকবে। ওকে। তারপর লোকটার কথা মতন সেখানে চলে গেলাম। গিয়ে দেখি দরজা খোলা। সোজা ভিতরে ঢুকে গেলাম। এই যে, কেউ কি বাড়িতে আছেন? কারোর কোনো সাড়া শব্দ নাই। হঠাৎ দরজাটা আটকে যায়। আর সারা বাড়িতে ধোঁয়ায় ভরে গেছে। চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ কেউ একজন এসে পিছন থেকে আমার মুখের মধ্যে রুমাল জাতীয় কিছু একটা দিয়ে চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পাই বিছানার উপরে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছি। পাশে আমার এক্স গার্লফ্রেন্ড ঈশিতা পৈশাচিক হাসি হাসছে। ঈশিতা, তুমি? আমি। চিনতে পেরেছিস তাহলে? চিনব না কেন? তোমার মতন মানুষকে কি করে ভুলা যায়? আর আমার কাপড় চোপড় কোথায়? ঈশিতা পাশ থেকে ওর কাপড় চোপড়গুলো আকাশের মুখের উপরে ফিটকা মারে। এই নে তোর কাপড়, আমার কাজ শেষ। এবার তুই যেতে পারিস। কাজ শেষ মানে? কি করেছিস তুই আমার সাথে? দেখতে চাস কি করেছি?
এই নে দেখ, বলে ফোন থেকে ভিডিওটা প্লে করে আকাশের সামনে ধরে। ছিহহ ঈশিতা, তুই আমার সাথে এটা কিভাবে করতে পারলি? তুই জানিস আমি বিবাহিত, তারপরেও তুই আমার সাথে এইসব করলি? একা পেয়ে আমার সরলতার সুযোগ নিলি? যা করেছি বেশ করেছি। তোকে বলেছিলাম না যে তোকে আমি শান্তি দিব না? তুই আমাকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করছিস। এবার এই ভিডিওগুলো আমি তোর বউকে পাঠাবো, সে দেখে খুব মজা পাবে যে তার স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়াতে লিপ্ত হয়েছে। ঈশিতা, তুই এমন কিছুই করবি না। কেন করছিস তুই এই সব? তোর কি ক্ষতি করেছিলাম আমি? কি করেছিস মনে নেই? শারীরিক সম্পর্ক করতে বলেছিলাম বলে তুই আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিস। কেন, আমি কি তোকে কম ভালোবাসতাম নাকি? না, আমার মাঝে কোনো কিছুর কমতি আছে? ঈশিতা, তুই একটা সাইকো। তোর এটা ভালোবাসা না। যে নিজের শরীরের মান বুঝে না, অন্তত সে কাউকে ভালোবাসতে পারে না। আর তোর মাঝে শুধু কমতি না, অনেক কমতি আছে। বিয়ের আগে যে মেয়ে বয়ফ্রেন্ডের সাথে অবৈধ কাজে লিপ্ত হতে চায়, তার ভিতরে কোনো কিছুই নেই। দেখ, তুই আমাকে সেদিন অপমান করেছিস, আজও করছিস। এটার জন্য তোকে আরো কষ্ট ভোগ করতে হবে। এবার যেতে পারিস? আর বাসায় যাওয়ার আগে তৈরি হয়ে যাস। রাইসার কাছে ভিডিও চলে গেছে। মাথায় তো আকাশ ভেঙ্গে পড়েছে মতন অবস্থা। এটা কি বলল সে? আল্লাহ, রাইসা যদি আমায় ভুল বুঝে বসে। তাড়াতাড়ি কাপড় চোপড় গায়ে দিয়ে অফিসের জন্য রওনা দিব। তখনই ঈশিতা আবার ডাক দেয় পিছন থেকে, আর শোন, তোর বউয়ের কোনো দোষ নেই। ভিডিওগুলো আমিই এডিট করেছি। যদিও ইচ্ছে ছিল না তোর বউকে এসবে জড়ানোর, কিন্তু তাও জড়িয়ে ফেলেছি। কারণ আমি কষ্ট পাব আর তোরা শান্তিতে থাকবি, এটা কি করে হতে পারে? তাই তোর কলিগ আর তোর বউকে এসবে জড়িয়েছি। দেখলি কি বুদ্ধি আমার? তোর সব চাইতে কাছের দুটো মানুষকে ফাঁসিয়েছি। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রাইসাকে নিয়ে কতটা নেগেটিভ চিন্তা এসেছিল আমার মনে ভিডিওটা দেখার পর। রক্ত চোষাটা আমার ভালোবাসার মানুষটাকেও ছাড়ল না। এই জানোয়ারের বাচ্চা, বলে গিয়ে ঈশিতার গলা চিপে ধরলাম দেওয়ালের সাথে। তুই আমার বউটাকে কেন এসবের মাঝে টানলি? তোর যা ক্ষতি করেছি সবটা আমি। কিন্তু রাইসাকে কেন জড়ালি এসবের মাঝে? তোকে আজকে আমি ছাড়ব না। দমকে আটকিয়ে মেরে ফেলব তোকে। আকাশ, ছেড়ে দে বলছি। আমার খুব লাগছে। না, ছাড়ব না। তোকে আমি মেরাই ফেলব। দেখ, আমার লোকরা আসলে কিন্তু তোর 12টা বাজিয়ে দেবে। দেখি কে তোকে বাঁচায়। এটা বলে 1 সেকেন্ডও সারতে পারলাম না। 2টা লোক এসে পিছন থেকে আমাকে পেঁচিয়ে ধরে ফেলল। আমি আর নাড়াচাড়াও করতে পারছি না। এই, তোরা ওকে নিয়ে গিয়ে ঘরের বাহিরে ছেড়ে দিয়ে আয়। গরুটা পাগল হয়ে গিয়েছে। ওকে ম্যাম। ওরা আমাকে ধরে এনে ঘরের বাহিরে ছেড়ে দিল। মেজাজ পুরো মাথায় উঠে আছে। লোক 2টাকে চাইলে মেরে মাটিতে শুইয়ে দিতে পারতাম। ঈশিতার এই 2 চামচা আমার কিছুই করতে পারবে না। কিন্তু ভিতরে ভিতরে একটা জিনিস এই ঘুরপাক খাচ্ছে যে রাইসার সামনে কিভাবে দাঁড়াবো আমি। তাই আর কিছুই করলাম না। বিকাল 5টা বাজে। অফিস ছুটি হয়ে যাবে এখন। গাড়িটা স্টার্ট করে সোজা রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছানোর পর দেখি অফিস ছুটি হয়ে গিয়েছে। দৌড়ে কেবিনে চলে গেলাম, কারণ রাইসাকে কেবিনে বসিয়ে রেখে গিয়েছিলাম। কেবিনে গিয়ে দেখি রাইসা নাই। আল্লাহ, মেয়েটা গেল কোথায়?
দারোয়ানকে গিয়ে রাইসার কথা জিজ্ঞেস করতেই সে বলে রাইসা নাকি অনেক আগেই অফিস থেকে বের হয়ে গিয়েছে। গাড়িটা টান দিয়ে বাসায় চলে গেলাম, কারণ রাইসা হয়তো বাসায় চলে এসেছে। বাসার ভিতরে ঢুকে দেখি ঘরের সামানাপত্রগুলো ভেঙে ফ্লোরে পড়ে আছে। কি হচ্ছেটা কি? মাথায় তো কিছুই কাজ করছে না। তখনই কিছু একটা ভাঙ্গার আওয়াজ আসলো কানে। আওয়াজটা আমার রুম থেকেই এসেছে, সেটা আমি শিওর। রুমে গিয়ে দেখি রাইসা ঘরের সমস্ত সামানাপত্র ভেঙে লণ্ডভণ্ড করে ফেলেছে। এই রাইসা, কি করছো কি তুমি? এই চুপ তুই, একদম কোনো কথা বলবি না। তুই কি ভেবেছিস তুই অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবি, আর সেটা আমার কানে আসবে না? রাইসা, বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। এই তোকে চুপ থাকতে বলেছি। একটা শব্দও বের করবি না মুখ দিয়ে। এবার আমার বুঝে আসছে সমস্ত কিছুই। আমার নামে ফেক ভিডিও বের করে আমাকে তাড়িয়ে দিতে চাস, তারপর ওই মেয়ের সাথে নষ্টি ফষ্টি করবি, এটাই তো তোর প্ল্যান? রাইসা, না, বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। এই রাখো তোর বিশ্বাসের খাতায় আগুন। তোকে আর এক সেকেন্ডের জন্যেও আমি বিশ্বাস করি না। আমি এখনই ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাব। তোর মতো খারাপ মানুষের সাথে সংসার করার মতো কোনো রুচি নেই আমার। ছি, তুই এত খারাপ, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। রাইসা, প্লিজ তুমি এমনটা করো না। যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও। আমি তোমায় ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। পারবি, পারবি, থাকতে আরো বেশি পারবি। আমি গেলেই তো সব শান্তি। তুই ওই মেয়েকে ঘরে এনে নষ্টি ফষ্টি করতে পারবি। তুই তাই কর। আমি চলে যাচ্ছি, তোর জন্যই শুধু অপেক্ষা করছিলাম। সব কিছু গুছিয়ে রেখেছি, চললাম আমি। ভালো থাক। না, প্লিজ যাবে না তুমি? তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি যেও না। তুই আমাকে আটকাতে পারবি না। খালি খালি বৃথা চেষ্টা করিস না। মেয়েটা যেতে ধরবে তখনই ওর পাজোড়া দুটোতে হামাগুড়ি দিয়ে পারলাম। কলিজা, তুমি আমায় যা শাস্তি দিবে দাও, আমি মাথা পেতে নিব, কিন্তু এত বড় শাস্তি তুমি আমায় দিও না। এই তুই পা ছাড়। তোর এসব নেকামো দেখার ইচ্ছা নাই আমার। না, আমি পা ছাড়ব না। তুমি যাবে না প্লিজ। ওকে, তোর পা ছাড়তে হবে না, আমিই ছাড়িয়ে নিচ্ছি বলে ঝাটকা দিয়ে পাটা ছাড়িয়ে নিলাম। তারপর বাসা থেকে বের হয়ে আসলাম। এমন মানুষের সাথে সংসার করা যায় না। ওকে বাড়িতে গিয়েই ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আকাশ এখনো ফ্লোরের উপরে বসে আছে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না যে ওর আপন মানুষটা ওকে ছেড়ে চলে যাচ্ছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মেয়েটা যে আমায় ভুল বুঝে চলে গেল। এখন কি করব আমি? কিভাবে থাকবো ওকে ছাড়া? এতদিন যে ভুল বুঝে মেয়েটাকে কষ্ট দিয়েছি, সেই পাপের শাস্তি পাচ্ছি আজ আমি। কত সময় ফ্লোরের উপরে ওভাবে বসেছিলাম তা নিজেও জানি না। চোখের পানিতে পুরো শার্ট ভিজে গেছে। চোখ মুখ মুছে উঠে পড়লাম। না, আর কাঁদব না আমি। যে আমার এত বড় ক্ষতি করেছে তার একটা ব্যবস্থা করেই ছাড়ব। এত সহজে হাল ছাড়ার মানুষ আমি না। পকেট থেকে ফোনটা বের করে পলককে ফোন দিলাম। পলক হচ্ছে শহরের নামকরা মাস্তান, যে কিনা নামকরা কন্ট্যাক্ট কিলার। সে আমায় ভালো করেই চিনে, কারণ একবার সে জেলে গিয়েছিল। আমি তাকে ছুটিয়ে এনেছিলাম। তাছাড়া একটা সময় আমিও সেই জগতে ছিলাম। নিজেকে দূরে সরিয়ে এনেছি এসব থেকে।
একবার রিং পড়তেই ফোনটা রিসিভ হলো। আকাশ ভাই, আপনি হঠাৎ আমাকে কি মনে করে? একটা কাজে ফোন দিয়েছি। ভাই কেউ কি বেয়াদবি করেছে নাকি? করলে নামটা খালি একবার বলেন, ওর শরীর থেকে রুহুটাকে মুক্তি দিয়ে দেই। বেয়াদবি না, আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। তবে তাকে মারা যাবে না। তাকে কাল সকালের আগে আমি আমার চোখের সামনে দেখতে চাই, তাও জীবিত। হ্যাঁ ভাই, ডিটেইলস দেন। আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। ঈশিতার ডিটেইলস দিলাম। আমি জানি পলকের কাছে এসব 2 মিনিটের কাজ। এবার পালাবি কোথায় ঈশিতা? তারপর কথা বলে ফোন রেখে দিলাম। অসহায়ের মতন রুমের মধ্যে পড়ে আছি। কোনো কিছুতেই যেন মন বসছে না। রাইসার কথা খালি বারবার মনে পড়ছে। আর মনে পড়বে নাই বা কেন? মেয়েটার অনুপস্থিতিতে সারাটা বাড়ি যে নীরব হয়ে আছে। বাড়ির প্রাণ এই তো রাইসা। কত সুন্দর করে সারাটা বাড়ি সে সাজিয়েছে। কিন্তু আজ সে এই নাই। একাকিত্বটা যেন আমাকে ধুকে ধুকে খাচ্ছে। না, আজ নেশা করব। আমি থাকতে পারবো না রাইসাকে ছাড়া। সে যে আমার রক্তে মিশে গেছে। বাড়িতে বসে ইচ্ছে মতো নেশা করলাম। এত নেশা করেছি যে রাত কোনো দিক দিয়ে পার হয়ে গেছে তা নিজেও বলতে পারবো না। রাতের প্রায় শেষভাগ হয়ে এসেছে। চোখটা আর খোলা রাখা সম্ভব না। ফ্লোরের উপরেই শুয়ে পড়লাম। সকালবেলা নিজেকে আবিষ্কার করলাম খাটের উপরে, যে আমি খাটের উপরে শুয়ে আছি। বিছানা ছেড়ে উঠে বসলাম। তখনই পলক এসে বলল, ভাই মালটাকে বেডরুমের মধ্যে বেঁধে রেখেছি। সাব্বাস, এই না হলি ভাই আমার। এখন কই যাবি ঈশিতা? দারোয়ানকে বলে রেখেছিলাম যে পলক আসলে আমার ঘরের দ্বিতীয় চাবিটা ওকে দিতে। সকাল হওয়ার আগেই ঈশিতাকে সে তুলে এনেছে। বেডরুমে গিয়ে দেখি ঈশিতাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। পৈশাচিক একটা হাসি দিয়ে বললাম, ঈশিতা পৈশাচিক হাসি শুধু তুই না, আমিও হাসতে পারি। এবার তোর শরীর থেকে সমস্ত বদনেশা আমি বের করে ফেলব। আকাশ, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। এখনো সময় আছে। ছেড়ে দে আমায়। না হয় কিন্তু খুব পস্তাতে হবে তোকে। তোকে ছাড়ার জন্য তো তুলে আনিনি। তোর না শারীরিক চাহিদা বেশি? এবার দেখব তোর শারীরিক চাহিদা কতখানি। আর আমার পস্তানোর কথা এখন না হয় বাদ দে। আগের নিজেরটা চিন্তা কর। আমার সংসার ভাঙ্গিস, সেটার ক্ষতিপূরণ তো তোর কাছে থেকে নিয়েই ছাড়ব। কি 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 করবি তুই আমার সাথে? কি করব বুঝিস না? তোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব। আকাশের কথা শুনে ঈশিতার চোখগুলো বড় বড় হয়ে যায়। এই না না, প্লিজ তুই আমার সাথে এমন কিছু করিস না। এই চুপ থাক জানোয়ারের বাচ্চা। তোর জন্য আমার সংসার ভেঙেছে। তোকে তো আমি এত সহজে ছাড়ছি না। পলক, থ্যাংক ইউ উপকার করার জন্য। ছি ভাই, এসব কি বলছেন? আমি আপনাকে সাহায্য করতে পেরেছি এটা ভেবেই আনন্দে হচ্ছে। আচ্ছা ভাই, আমার এখন যাওয়া উচিত। আচ্ছা চলো, তোমায় এগিয়ে দিয়ে আসি। পলক চকে গেছে। ঈশিতাকে এখনো চেয়ারের সাথে বেঁধে রেখেছি। সারাদিন আর বেডরুমে যাইনি। এদিকে অফিস ও মিস দিয়েছি। সব হয়েছে এই জানোয়ার ঈশিতার জন্য। ওর কি হাল যে করব আমি, সেটা উপর ওয়ালাই ভালো জানেন। তোকে না খাইয়ে মারব আমি। সারাদিন কোনো খাবার দেইনি ঈশিতাকে। রাতের বেলায় ঈশিতার রুমে গিয়ে দেখি মেয়েটা খিদের তাড়নায় চিৎকার করছে। আর করবে নাই বা কেন?
গতকাল রাত থেকে কিছুই খায়নি। কি কেমন লাগছে এখন? প্লিজ আকাশ, আমায় কিছু খেতে দাও। না, তোকে তো খেতে দেওয়া যাবে না। তোকে না খাইয়ে মারব আমি। আমিও খাবার খাইনি। হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। কারণ রাইসা যে বাড়িতে নাই। রান্না করবে কে? ঈশিতার সামনে বসে বসে খাচ্ছি। মেয়েটা আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে আছে। বুঝো এবার কেমন লাগে? সবে তো মাত্র শুরু, আরও বহু কিছু করা বাকি। প্লিজ আমায় খেতে দাও। আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব খিদে পেয়েছে। আমি খিদে সহ্য করতে পারি না। আরে তোর খেতে হবে না, আমি খেয়ে নেই, তারপর তোর শারীরিক চাহিদা মিটাবো। একটু ধৈর্য ধর। খাওয়া দাওয়া শেষ করে এসে ঈশিতার সামনে বসলাম। হাতে একটা কাটিং প্লাস। কাটিং প্লাসটা পাশে রেখে কোনো কথা ছাড়াই ওর চুলের মাঝে হাত ঢুকিয়ে দিয়ে চুলগুলো মুঠ করে ধরলাম। কোথা থেকে শুরু করব বল? আগে তোর ঠোঁট থেকে শুরু করি চাহিদা মিটানো। প্লিজ না, তুমি এমন কিছু করো না। আরে জানু, এটা বললে কি হয়? যতই হোক তোমার এক্স তো নাকি। আমারও তো একটা অধিকার আছে। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন ওসব কাজ করব না। আরে রাখো তোর ওসব কাজ। আগে তোর ঠোঁট জোড়া নিজের দখলে করে নেই। এটা বলে হেঁচকা টান দিয়ে ঈশিতাকে একদম মুখের সামনে নিয়ে আসলাম। ঠোঁট জোড়া অনবরত কাঁপতেছে। প্লিজ আকাশ, কিছু করো না তুমি। ঠাসস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম ঈশিতার গালে। এই নষ্টা, তুই কি মনে করেছিস তোর এই নষ্টা শরীর আমি স্পর্শ করব? এতটা সস্তা হয়ে গেছি নাকি? তুই যদি তোর শরীরের সমস্ত মায়াজাদু আমার উপরে প্রয়োগ করিস, তাও তো তোকে ছুঁয়েও দেখব না। তোর মতো নষ্টা আমি না। থাপ্পড়ের চোটে ঠোঁট কেটে রক্ত পড়ছে। ওকে ছেড়ে দিয়ে কাটিং প্লাসটা হাতে তুলে নিলাম। এটা দেখে ঈশিতা ভয়ে থরথর করে কাঁপতেছে। প্লাসটা ওর আঙ্গুলের মাথায় লাগিয়ে সোজা টান দিয়ে হাতের নখ একটা উঠিয়ে ফেললাম। ঈশিতা ব্যথায় পাগলের মতন চিৎকার করছে। রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না, কারণ আকাশ আগে ওর মুখের মধ্যে টেপ লাগিয়ে দিয়েছে। এখন কেমন লাগছে ঈশিতা? কথা বলার মতন কোনো শক্তি নেই আর। এর উপরে মুখে টেপ লাগিয়ে দিয়েছে। যতই চিৎকার চেঁচামেচি করি কাজ হবে না। অসহায় চোখে তাকিয়ে আছে আকাশের দিকে। প্লিজ আকাশ, আমায় ছেড়ে দাও। তাও মুখে না, চোখের ভাষায়। মুখ থেকে টেপটা খুলে দিলাম। মেয়েটার সাথে সাথেই ফুফিয়ে কান্না করে দিল। এখন কেন কাঁদছিস? যখন আমায় কাঁদিয়েছিস তখন আমার কেমন লেগেছিল? আমিও সহ্য করেছি। এবার তোর পালা। একে একে তোর হাতের সমস্ত নখ আমি উঠিয়ে ফেলব। আকাশ, তোমার পায়ে পড়ি, তুমি আমায় মাফ করে দাও। তোমার যা ক্ষতি হয়েছে সমস্তটা আমি ঠিক করে দিব। তাও প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। কেঁদে কেঁদে ঈশিতার কান্না দেখে আকাশের মায়া লেগে যায়। ওকে যা, তোকে মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত বলো? আমি সব মানতে রাজি। তোর সমস্ত কিছু স্বীকার করতে হবে নিজের মুখে। ওকে, আমি তাই করব। তার আগে দাঁড়াও, ক্যামেরাটা চালু করে নেই। আকাশ ভিডিও চালু করে রাখে আর ঈশিতা সমস্ত কিছু নিজের মুখে স্বীকার করে। ভিডিও শেষ করে আকাশ নিজেই ঈশিতার হাতে ব্যান্ডেজ করে দেয়। ঈশিতা অসহায় হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। একটা কথা তাকে খুব ভাবাচ্ছে। মানুষটা আসলেই অনেক ভালো।
তার যোগ্য কখনোই ছিলাম না আমি। তাই হয়তো উপরওয়ালা আমাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ঈশিতা, ব্যান্ডেজ শেষ। এবার উঠে খেয়ে নাও। তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। খাবারের উপরে হুমড়ি খেয়ে পড়ে ঈশিতা। খাওয়া দাওয়া শেষ হলে আকাশ তাকে নিজের আপন বাসস্থানে ছেড়ে দিয়ে আসে। আসার আগে ঈশিতাকে একটা কথাই বলে, ঈশিতা, আমায় মাফ করে দিও, আর কাল সকালে ডক্টরের কাছে যেও। খুব রাগ উঠেছিল, তাই এমনটা করে ফেলেছি। ঈশিতা কান্না করতে করতে নিজের ঘরে ঢুকে পড়ে। আজ সে রিয়েলাইজ করতে পারছে যে আকাশ তার জন্য কি ছিল। এদিকে আকাশ বাসায় না গিয়ে সোজা রাইসার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় রাত হয়ে এসেছে। আল্লাহ জানে মেয়েটা বাসায় সমস্ত কিছু বলে দিয়েছে কিনা। হাজারো আশ্বাস নিয়ে রাইসাদের বাড়িতে যাচ্ছি। আল্লাহ, তুমি খালি হাত ফিরিও না। দরজার সামনে গাড়ি থামিয়ে কলিং বেলে চাপ দিলাম। কোনো সাড়া শব্দ নাই। 2 থেকে 3 বার কলিং বেল চাপলাম, কিন্তু কারোর কোনো রেসপন্স নাই। কলিজাটা একদম মোচড় দিয়ে উঠেছে। আল্লাহ, আমার কি খালি হাতে ফিরে যেতে হবে? মুখ গোমরা করে চলে আসতে ধরলাম, ঠিক তখনই কেউ একজন দরজা খুলে দিল। তাকিয়ে দেখি শাশুড়ি আম্মা। তিনি আমাকে দেখেই তো অবাক। বাবা, তুমি এত রাতে? এসো এসো, ভিতরে এসো। উনার কথাবার্তা শুনে বুঝলাম রাইসা কিছুই বলেনি। নাগিন ডান্স দিতে ইচ্ছে করতেছে, কিন্তু না, এত খুশি হলে চলবে না। আসল মানুষটাকে এখনো মানানো বাকি। আসলে বাসায় মন টিকতে ছিল না, তাই চলে আসলাম। আমি আরো টেনশন করছিলাম যে ছেলেটা একা একা কিভাবে কি করছে। রাইসাকে বলেছিলাম, তুমি কেন আসনি? সে বলেছে অফিসের কাজে নাকি বিজি, তাই আসতে পারোনি। বাহ বাহ, আমার বউ তো দেখি মিথ্যা বলাও শিখে গেছে। এই না হলো আমার বউ। জি আম্মু, একটু বিজি ছিলাম। আচ্ছা আম্মু, রাইসা কোথায়? উপরের রুমেই আছে হয়তো। আচ্ছা, আমি উপরে যাচ্ছি। আচ্ছা, কিন্তু খাবার খেয়েছো তো? জি, খেয়ে এসেছি। তারপর রাইসার রুমে চলে গেলাম। গিয়ে দেখি মহারানী মোবাইল হাতে নিয়ে বসে আছে। মোবাইলে কিছু একটার দিকে এক নজরে তাকিয়েছিল। আমাকে দেখেই মোবাইলটা লুকিয়ে ফেলেছে। এই, তুই কেন এসেছিস? রাইসা, প্লিজ আমায় মাফ করে দাও। এই রাখো তোর মাফ। এত কিছু করার পরেও তুই কোনো সাহসে আমার ঘরে এসেছিস? বিশ্বাস করো রাইসা, আমি এমন কিছুই করিনি। সমস্ত কিছুর প্রমাণ আমার কাছে আছে। রাখো তোর বিশ্বাস। তোর মতো বেহায়ার মুখও আমি দেখতে চাই না। আর বাকি রইল তোর প্রমাণ। অপকর্ম করে আবার সেগুলো ঢাকতে এসেছিস? কি মনে করেছিস এত কিছুর পরেও আমি তোকে মেনে নিব? রাইসা, প্লিজ তুমি একটা বার আমার কথা শোনো না। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই বেরিয়ে যা আমার ঘর থেকে। তোর মতো মানুষের মুখ দেখার ও ইচ্ছে নেই আমার। সত্যি বেরিয়ে যাব? হা, যা। তোকে আটকে রেখেছি কে? ওকে, চলে যাচ্ছি। ভালো থেকো। চোখের পানি যেন এখনই গড়িয়ে পড়বে। না, ওকে বুঝতে দেওয়া যাবে না। চোখের পানিগুলোকে আড়াল করে চলে আসতে ধরলাম। ঠিক তখনই পিছন থেকে রাইসা ডাক দিল, এই, কোথায় যাচ্ছিস? যেদিকে দুচোখ যায় সেখানেই চলে যাব। না, যাবি না তুই? কেন যাব না? আমার মুখ না তুমি দেখতে চাও না? ঠিক তখনই রাইসা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আর ফুফিয়ে কান্না করে দিল। না, তুই যাবি না। কোথাও যাবি না তুই। গেলে একদম মেরে পা ভেঙে দিব।
আচ্ছা যাব না। কিন্তু তুমি কান্না করছো কেন? কারণ ঈশিতা একটু আগে আমায় ফোন করে সমস্ত কিছু খুলে বলেছে। এটাও বলেছে যে তোমার সাথে সে কিছুই করেনি, এমনিতে ভিডিও বানিয়েছে শুধু। সমস্ত কিছুর জন্য সে আমার কাছে পুরো জোর ক্ষমা চেয়েছে। সাথে সাথে রাইসাকে ছেড়ে দিলাম। বাহ রাইসা বাহ, সেই ছিল। সব জায়গায় আমাকেই খালি বলির পাঠা হতে হবে? তুমি সমস্তটা জানার পরেও আমার সাথে এইরূপ আচরণ করলে? কি করব বলো? খুব রাগ জমেছিল তোমার উপরে, তাই ঝেড়ে দিয়েছি। সেই করেছ। কিছুই বলার নেই আমার। তুমি থাকো, আমি চললাম। এই রাগ করছো কেন? না, রাগ করি নাই, শুধু অবাক হলাম তোমার কথায়। তা তো দেখতেই পাচ্ছি রাগ যে করেছ। আচ্ছা সরি কলিজা, আর কখনো এমন করব না। আচ্ছা রাইসা, একটা কথা বলো তো, তোমার সম্পর্কে এত কিছু দেখার পরেও আমি তোমার হাত ছাড়িনি, কিন্তু তুমি একটা ফেক ভিডিও দেখার পরই আমার হাত ছেড়ে দিয়েছ। এতটাই ভালোবাসো তুমি আমায়? প্লিজ কলিজা, ভুল বুঝিও না। ভিডিওটা দেখার পর মাথার তার ছিঁড়ে গিয়েছিল। হুটহাট করে রাগের মাথায় কি করেছি তা নিজেও জানি না। আমি বলি, কি করেছ? আমার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিয়েছ। কিন্তু সেটা যদি আমি তোমার বেলায় করতাম? চুপ করে আছি, কোনো কথা বের হচ্ছে না আকাশের কথা শোনার পর। সত্যিই তো বলেছে, সে তো আমার হাত ছাড়েনি। থাকো, আমি ঘরে ফিরে যাচ্ছি। না প্লিজ যেও না, আমার ভুল হয়ে গেছে। কলিজা, আমি আর কখনো তোমায় ভুল বুঝব না। কলিজায় যে দাগ লাগিয়ে দিয়েছ। আচ্ছা, সেই দাগ আমি সরিয়ে দিচ্ছি বলে আকাশকে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে। ও কলিজা, প্লিজ রাগ করো না, আমি সত্যি ভুল করে ফেলেছি। এভাবে বললে তো আমার রাগ কমবে না। তাহলে কিভাবে কমবে সেটা তুমি জানো? ও বুঝেছি, দাঁড়াও, আমার বরটার রাগ এখনই কমাচ্ছি বলে ধাক্কা দিয়ে খাটের উপরে ফলে দেয়। পরে আকাশকে জড়িয়ে ধরে ওর ঠোঁট জোড়াগুলো নিজের করে নেয়। এই এবার কমেছে রাগ? না, কমেনি। তাহলে কিভাবে কমাবো আমি আর জানি না তো। আচ্ছা দাঁড়াও, আমি শিখিয়ে দিচ্ছি বলে এবার আকাশ নিজেই রাইসাকে চুপু দিতে থাকে পাগলের মতো। চুমু দিয়ে একদম লাল করে দিয়েছে রাইসার গাল। রাইসা তো শরমে শেষ। সবগুলো পাঠক কি লুচু, আরও শুনতে বসে আছে। আরও শুনতে ইচ্ছে হচ্ছে নাকি? ভাগেন। সমাপ্তি।